হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। আমাদের আকাশ পাপড়ি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি সকাল থেকে, কারণ পাপড়ি বেবিকে দেখছে, কোথায় দুধ খাওয়াচ্ছে এখন। যাই হোক, তো দেখে আসলাম, বাইরে এসে ভিডিও স্টার্ট করলাম। আর মাইক বাজছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো আজকের ব্লগটা ভাবছি একটু অন্যরকম হবে। অন্যরকম বলতে তোমাদের সামনে কিছু কথা বলবো, তোমাদের কিছু না জানা কথা, অনেক রকম কথা, অনেক রকম কমেন্ট এসছে, সেই কমেন্টের কিছু উত্তর দেব, কিছু জিনিস দেখাবো তোমাদের। চলো তোমরা দেখতে থাকো, বলবো কিছু, দেখাবো। তো এরকমই ভাবছি, কারণ তোমাদের কিছু জিনিস মিস্টেক হয়ে যাচ্ছে, সেই জিনিসগুলো তোমাদের একটু দেখাতে হবে, নাহলে তোমরা বুঝবে না। ঠিক আছে, চলো তোমাদের একটু দেখাই। তার আগে চলো তোমাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ছাতুর শরবত। তো আমি আগে ছাতুর শরবতটা পাপড়িকে দিয়ে আসি। আর এখানে কিন্তু রয়েছে ছোলার ছাতু, গমের ছাতু, গম একটুখানি রয়েছে, আর রয়েছে ভুট্টার ছাতু। তো সব কিছু মিক্সিং করা, এটা কিন্তু খুবই উপকারী একটা হিউম্যান বডির জন্য। আর দেখো, আমি এখানে 2 চামচ চিনি, তার মধ্যে জল, আর 2-3 চামচ মতন ছাতু, আর জলটা দিয়ে একটু গুলিয়ে নেওয়ার পরে এরপরে দেবো হচ্ছে লবণ। তো লবণটা না দিলে অ্যাকচুয়ালি কিন্তু চিনির স্বাদটা পাওয়া যাবে না। আর ছাতুতে পাপড়ি একটু হালকা খায়, চিনি মিষ্টি কম খায়, লবণ কম খায়, কিন্তু আমি কিন্তু প্রচুর খাই। ঠিক আছে, তো চলো এটা দিয়ে আসি। এই যে ছাতুর শরবত একদম রেডি, আর আমি এটা পাপড়িকে দিয়ে দিই। নাও, খেয়ে দেখো ঠিকঠাক আছে নাকি। তো আজকে ভাত খেয়েছি দুপুরবেলা, একটু লেট হয়ে গেছে, তারপরে আর কিছু খাওয়া হয়নি, জলও খাওয়া হয়নি। জলও বেশি খেতে হবে, কিছু খেতেও হবে, সেটার আর সময় হচ্ছে না। তারপরে একটু ভিডিওতে ভয়েস ওভার দিয়ে আপলোডে বসে আমার পাশে এসে থামতে বানাতে ঘুমিয়ে গেছি। এই যে এখন জেগেছে, ওকে খাওয়ালাম, তাও কোলেই রয়েছে, আজ জাগা আর কি। তো ও আমাকে এটা গুলে দিল, এখন চলো খেয়ে। কি লাগবে? ঠিক আছে, চলো তোমাদের একটা জিনিস দেখাই। তো আমরা আর কি প্রথমে থাকতাম এই ঘরটায়। এটা হচ্ছে আমাদের টিনের ঘর, এই বাড়ির সবচেয়ে পুরনো ঘর ছিল এটা। নিচে যেহেতু মানে ভিট করা রয়েছে, কিন্তু মানে প্লাস্টার করা নেই, নিচে মাটি। তো তার জন্য একটু বিশাল সমস্যা হয়, আর ঘরটাও খুব ছোট। আর সব থেকে বড় কথা, একটা জিনিস তোমাদের দেখাই, সেটা হচ্ছে দেখো, এই যে কাঠের যে ক্রস করা রয়েছে, এই ক্রস করার জন্য মিনিমাম 2 হাত মতন জায়গা আটকে গেছে, 4 সাইড দিয়ে হিসাব করে। ঠিক আছে, তো এইখানে বেবিকে নিয়ে মাটির ঘরে একটু সমস্যা হয়ে যাচ্ছিলো, একটু অসুবিধা হচ্ছিল সত্যি। মানে ইটগুলোও সেরকম মানে মজবুত নয়, খুলে খুলে গেছে প্রায়, আর ইঁদুরেও গর্ত করেছে, তার জন্য একটু রিস্ক হয়ে যাচ্ছে। আর তারপরে আমরা একটা সমস্যার মধ্যে পড়ে ভাবলাম যে ঠিক আছে, আপাতত এইটা আমাদের দোকান ঘরে পিছনে যেহেতু দরজা কাটা রয়েছে, তো এইখানেই আপাতত কটা দিন থাকি। কারণ তোমাদের দেখাই, দাঁড়াও, এই দেখো, এটা হচ্ছে দোকান ঘর। আর আমি এসিটা লাগিয়েছি এই পাশে, মানে এই পাশে কন্ডেন্সারটা রয়েছে, ভিতরে এসি রয়েছে, আর বাইরেটা রয়েছে এখানে শাটার। তো যাই হোক, এটা পুরো ফুল বন্ধ হয়েছে আপাতত। আর তোমাদের একটা জিনিস দেখাই, আমাদের দোকান ঘরের এই পাশে আরেকটা দোকান ঘর রয়েছে। ঠিক আছে, মানে টোটাল পাশাপাশি 2টো দোকান ঘর রয়েছে। হ্যাঁ, এই পাশে একটা, এই পাশে একটা, মাঝখানে যে দেখো একটা দাগ, এটা হচ্ছে মাঝখান, মানে মাঝখানের দেওয়াল তোলা রয়েছে। তো কথা হচ্ছে, দোকান ঘরের ভেতরে তোমাদের একটা জিনিস দেখাই। যেহেতু এই মুহূর্তে হট করে একটা বাড়ি করা সম্ভব না, একটা বাড়ি করতে গেলে অনেক ভাবনা চিন্তার বিষয় রয়েছে, অনেকটা টাইমের বিষয় রয়েছে। তো সামনে যেহেতু বর্ষা চলে আসছে, এই মুহূর্তে তো আর ঘরটা করা সম্ভব না। তো আমরা কি ভাবলাম যে বেবিকে নিয়ে আপাতত দোকান ঘরে শিফট হয়ে যাই, শাটারটা মানে পার্মানেন্টলি বন্ধ করে দেবো। এখন ওই পাশটা খোলা হবে না, এই পাশ দিয়ে যাতায়াত করবো, কটা দিন যাতে থাকতে পারি, থেকে তারপরে যাতে ঘরের কাজটা শুরু করতে পারি। তো সেরকম একটা প্ল্যান করেছিলাম। তো যাই হোক, সেটা ঠিকঠাকই হয়েছে, ভালো মতোই হয়েছে। আমি উপরে ফল সিলিং করে ঘরে এসি লাগিয়ে আপাতত রয়েছি। কথা হচ্ছে, তোমরা প্রচুর মানুষ কমেন্ট করেছো, দিদিভাই একটা জানলা কাটো। অবশ্যই তোমরা আমাদের ভালো চাও, ভালোবাসো, আমার সোনামাকে ভালোবাসো, আমার মেয়েকে ভালোবাসো তোমরা। তো তার জন্য বলতে, যাতে ওর যাতে কোনো সমস্যা না হয়। কারণ ঘরে আমিও বুঝতে পারি, ঘরে একটা জানলা না থাকলে একটু অক্সিজেনের সমস্যা হতেই পারে। তো বুঝতে পারছি সবই, কিন্তু কিছু করার নেই। আপাতত আমাদের এইভাবেই কটা দিন থাকতে হবে, কটা মাস থাকতে হবে, তারপর আমরা আস্তে আস্তে অন্য প্ল্যান করব। আর তোমরা যেটা বলছিলে জানলা কাটার কথা, তো সেটা হচ্ছে কতটা পসিবল না আমি তোমাদের কাছ থেকে জানতে চাই। দেখো, আমি বলি, আমাদের দোকান ঘরটা, যেহেতু আমি ডান পাশের দোকান ঘরে রয়েছি, আর বাঁ পাশেরটা কিন্তু মানে ফাঁকাই রয়েছে,
তো দুটোই হচ্ছে 10 ইঞ্চি গাঁথনি রয়েছে, ঠিক আছে, মানে ইটের 10 ইঞ্চি গাঁথনি। আর প্রথম কথা, এটা হচ্ছে বহু পুরনো দোকান ঘর, মানে দাদু ঠাকুমা তৈরি করেছিল এটা, সেই দোকান ঘর। তো এখন জানি না কতটা মজবুত রয়েছে, নিচে কতটা কি রয়েছে এখন আমি সঠিক জানি না, তখন আমি খুবই ছোট। যখন তৈরি হয়েছে তখন হয়তো আমি আমার সোনা মায়ের মতন বয়সী হব, যাই হোক। তো প্রথম কথা হচ্ছে ডান দিকে আমার 10 ইঞ্চি গাঁথনি রয়েছে, তো সেইখানে জানলা কাটাটা ঠিক হবে কি না, বা ওটা আদৌ কাটা যাবে কি না, কাটলে উপরে যেহেতু নেই, তো ওটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে কি না, তো সেটা তো আমরা জানি না। সেটা মিস্ত্রির সঙ্গে ডিসকাস করতে হবে, যত সময় তারা নাই বলবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যদি মানে আমার ঘরের এই পাশে, মানে আমার ঘরে যে দোকান ঘরে যদি এই পাশে যে পাশটা এসি লাগানো রয়েছে, এই পাশটা 10 ইঞ্চি গাঁথনি, এই পাশটা জানলা করা গেল না, ঠিক আছে, তাহলে কি করা যেতে পারে, বাঁ দিকটা এবার কী করে করবো বলো, কারণ বাঁ দিকের যে দেওয়াল, তারপরে একটা রুম রয়েছে, তো সেখানে জানলা কাটা একটু সমস্যা হয়ে যাচ্ছে, কারণ জিনিসপত্রও কিছু রাখা রয়েছে। হ্যাঁ, একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে এই যে শাটার রয়েছে, শাটারের পাশে পিছনের দিকটা একটা জানলা কাটা যেতে পারে, তো সেটা নিয়ে আমি অবশ্যই চিন্তা ভাবনা করবো। এই হচ্ছে সমস্যার সামনে, তো সামনে শাটারে বা কী করে করবো, একদম ওই পাশে রাস্তা, তো ওই দিক থেকে ধুলোবালি ঢুকবে। তো আপাতত এইটা যদিও করতে চাই, তাও আমার বেশ কিছুদিন টাইম লেগে যাবে, তার জন্য ভাবলাম যে আপাতত এইভাবে থাকি, একটু সময় হোক, মেয়েটা একটু বড় হোক, তারপর আমি মানে একটা কিছু করে নেবো, ঠিক আছে, মানে একটু জানলা ফালনা কেটে হোক, যাই হোক, কিছু একটা করে নেবো। এই হচ্ছে একটা ব্যাপার, তোমাদের সঙ্গে একটা জিনিস জানালাম। তা তোমরা একটু প্লিজ আমাকে জানিও তাহলে কী করা যেতে পারে, তোমরা কোনো বুদ্ধি দিতে পারো কিনা। আর এই যে পিছনের যে দেওয়ালটা, এটা কিন্তু 5 ইঞ্চি গাঁথনি আছে, ঠিক আছে, তাহলে এইটাতে জানলা কাটা যেতেই পারে, কিন্তু এই পাশটা পসিবল না, এই আমার দোকান ঘরের এই পাশটা পসিবল না, এই পাশটাও পসিবল না, কারণ এই পাশে একটা ঘর রয়েছে, জানলা কাটলে ঘরের মধ্যে জানলা কাটা হয়ে যাবে, ঠিক আছে, এই হচ্ছে একটা ব্যাপার। আর যেহেতু জায়গা খুবই কম, একটা পরিস্থিতি চাপের মধ্যে আমরা এখানে রয়েছি, তো প্লিজ তোমরা একটু সহায়তা করো, আমাকে একটু সাহায্য করো, একটু বুদ্ধি দাও কী করা যেতে পারে। আর আরেকটা বিষয় তোমাদের জানাই, তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে মাকে, তোমার শাশুড়ি মাকে খাটাচ্ছ, শাশুড়ি মাকে এই করছো, আমার মাকে দেখো, ওনার জন্য চিন্তা করো। তো অবশ্যই একটা কথা বলবো, সবার প্রথমে হচ্ছে সে আমার মা, আমার তো একটা তাকে নিয়ে চিন্তা থাকবেই। এইবার কথা হচ্ছে, তোমরা বলছো যে মেয়ের জন্য এসি করেছো, কিন্তু মায়ের জন্য করনি। অবশ্যই এটাতেও আমি তোমাদের পজিটিভটাই ধরবো, কারণ তোমরা অনেক মানুষ আছো, আমার 1.5 লক্ষ ফ্যামিলি, তোমাদের নিয়ে আমাদের সংসার, তো তোমরা প্রচুর মানুষ রয়েছো যারা আমার মাকে তোমরা খুব ভালোবাসো, তো সবাই চাও যে সেও যেন ভালো থাকুক। অবশ্যই আমি যখন ঘরে এসি লাগাই, আমি কিন্তু মার কাছে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে মা একটা এসি লাগাচ্ছি, মা তো খুব খুশি, কারণ আমাদের বাড়িতে এসি হবে, গরমে কষ্ট কম হবে, আমার মেয়েটা ভালো থাকবে। আর একটা জিনিস তোমাদের সঙ্গে একটু ক্লিয়ার করা দরকার, আমাদের দেখো ফ্যামিলিতে আমি, বাবা, মা, ভাই, পাপড়ি, আর বর্তমানে আমাদের মেয়ে। তো একটা ফ্যামিলিতে যদি ছেলের বউয়ের যদি ছেলের মেয়ে হয়, বা ছেলের ছেলে হয়, বা ছেলের কোনো সন্তান হয়, তো সবথেকে বেশি দায়িত্বটা কিন্তু মায়ের উপরই। তো সেই দিক থেকেও দায়িত্ব তো একটা আছেই, তার থেকে বড় রয়েছে ভালো লাগা, ভালোবাসা, কারণ মা আমাদের যতটা ভালোবাসে, তো আমার মেয়ে হয়েছে, তাকে তো আরও বেশি ভালোবাসবে। হ্যাঁ, এটা তো মানে খুবই একটা ভালো ব্যাপার। আর তোমরা দেখেছো যে এতদিন পাপড়ির বিয়ে হয়েছে, এখানে মা, পাপড়ি, আমরা সবাই কীভাবে থাকি, আমাদের মধ্যে কীরকম সম্পর্ক, কীরকম বন্ডিং, সেটা তোমরা অনেকেই জানো, দেখেছো। আমার মেয়ে হয়েছে জন্য মেয়ে কিস্তিতে রাখছি, এটা করছি ওটা করছি, তার জন্য এই নয় যে আমি আমার মাকে ফেলে দিয়েছি। ঘরে এসি থাকতে পারে, আমার মেয়েকে নিয়ে কিন্তু আমার মা, পাপড়ি সব ওই ঘরেই বসে থাকে, কারণ আমার মেয়েকে দেখার দায়িত্ব যতটা পাপড়ি, যতটা আমার, ঠিক ততটাও মায়ের। তো ওরকম কোনো ব্যাপার না যে আমি ঘরে এসি লেগেছি জন্য মাকে দেওয়া যাবে না। আর তোমরা বলছিলো আগে মায়ের ঘরে তো কোনো দিন এসি লাগাওনি, তো এই যে দেখো আমি তো এই ঘরে থেকেছি, ঠিক আছে, আর ওইটা হচ্ছে মায়ের ঘর, ওই যে দেখতে পাচ্ছ টিনের ঘর। তো ওইখানে এসি লাগানোটা কি পসিবল তোমরা একটু বলো তো। ওখানে এসি লাগাতে গেলে দেখো আমি উপরে ফল সিলিং করছি, তাতে আমার অনেক সমস্যা হয়েছে, টিন পাল্টাতে হয়েছে, হ্যান্ড ট্যান্ড করতে হয়েছে। তো এই ঘরে যদি এখন আমি কোনো কাজ করতে চাই, তাহলে আমাকে চারি সাইড দিয়ে ফল সিলিং করতে হবে, উপরে ফল সিলিং করতে হবে, নিচ দিয়ে যত ফুটোপাট আছে সব আটকাতে হবে, কারণ ওটা বিশাল মানে সমস্যাই, ওটা বিশালই সমস্যা, কারণ যেহেতু ওটা পুরোনো ঘর, আর এটা যেহেতু পাকা ঘর, তাই এটা পসিবল হয়েছে। এই হচ্ছে ব্যাপার। আর যে মেয়েকে ঠান্ডা ঘরে রেখে মাকে আমি গরমে রাখছি, এরকম যদি তোমরা ভেবে থাকো, তাহলে বলো তোমরা খুবই ভুল ভাবছো, কারণ আমার বেবিকে নিয়ে আমার মা, পাপি দুজনেই আমার বেবিকে নিয়ে ওই ঘরেই থাকে, ঠিক আছে, রাত্রেও থাকে, দিনেও থাকে,
এইবার সংসারে যেটুকু কাজ সেটুকু তো করতেই হবে। পাপড়ি যতটুকু করা ততটুকু পাপড়ি করছে, মা যতটুকু করার মা ততটুকু করছে। আর এই সময়টা একটু কাজ বেশি হবেই, কাজটা নতুন একজন মানুষ এসে তাকে নিয়ে সবাই তার কিছু কাজ রয়েছে, তাকে তার জিনিসপত্র রয়েছে, তাকে মেনটেন করা, তো এটাতে একটু প্রেশার বেশি থাকে। এটা হয়তো কিছু মাস থাকবে, তারপর আবার ঠিক হয়ে যাবে। তো ওইটা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না আমাদের। সবাই মিলে, আমি, বাবা, ভাই, মা, পাপড়ি, সবাই মিলে আমরা সেই জিনিসটা জাস্ট সবাই সবার কাজ ভাগ করে নিচ্ছি, চেষ্টা করছি। আমি যতটা পারছি চেষ্টা করছি, মা যতটা পারছে চেষ্টা করছে, পাপড়ি যতটা পারছে চেষ্টা করছে, সবাই সব রকমভাবে যে যতটুকু পারে ততটুকুভাবেই আমরা চেষ্টা করছি যাতে সব ঠিকঠাক হয়, সবার উপর প্রেশারটা নর্মাল থাকে, মানে অ্যাডজাস্ট হয়, কারো উপর একা প্রেশার পড়ে যায় এটা কিন্তু আমরা চেষ্টা করি যাতে না হয়। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে, দাঁড়াও, এটা তোমার মার কাছ থেকেই তোমাদের দেখাই শোনাই, ঠিক আছে? দাঁড়াও, দেখো মা সকালবেলা উঠেই ঘর যা দেওয়া শুরু হয়ে গেছে। সকালবেলা উঠে না, তাহলে আগে অনেক ডিউটি হয়ে গেছে। কি হয়েছে? আমাদের আখিগুনুকে কোলে করে রাখলাম বাবা, বসে। আর একটা জিনিস দেখলাম যে পাপড়ির কোলে যদি কান্না করে, মা কোলে নিলেই শান্ত হয়ে যায়। এটা কিসের জন্য? ঠাম্মির কাছে থাকে। হ্যাঁ, সব বাচ্চারা ঠাম্মির কাছে। আমি আগেই বলেছি না, তোদের থেকে আমার কাছে ভালো থাকবে। হ্যাঁ, সবাই জিজ্ঞাসা করছিল যে তোমার মাকে কেন খাটাও, এত ইয়ে করো কি, মানে তোমার উপরে খুব চাপ পড়ে যাচ্ছে, সবাই জিজ্ঞাসা করছে। কোনো চাপই না, এটা আমার ছেলে, ছেলের বউ, আমার নাতিন, তার জন্য করব না। আর আরেকটা কথা জিজ্ঞাসা করি, তোমার ওই বাটা মশলা নিয়ে অনেকে কমেন্ট করছে যে তোমরা মশলা বাটো, তোমার একটা মিক্সার কিনে দিতে পারি না আমি, ঠিক আছে? মিক্সার আছে, আকাশ তোমার দিয়েছে কিনে, কিন্তু আমার হচ্ছে বাটা মশলা আমার বেটে নিয়েই ভালো লাগে করতে। ডাক্তার সবসময় বলে যে বাটা মশলা খাওয়া যাবে না, ঠিক আছে? এই নিয়ে বাড়িতে আমি অনেকবার বলেছি যে মশলা খাবা না। তো আমি বলেছি যে ঠিক আছে, আমি রসুনের পেস্ট এনে দিচ্ছি, বাইরের দোকান থেকে কিনে এনে দিচ্ছি, মিক্সার গ্রাইন্ডার করেছি, যে এখানে হালকা মশলা করে রান্না করো। মা সেটা করবেই না, ও বাটা মশলা ছাড়া খাবেই না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো মিক্সার বলতে ঘরের থেকে মিক্সার বের করে নিয়ে এসছে। দেখো আছে, কিন্তু আমার আগাগোড়াই আমার হচ্ছে মিক্সারটা আমার খুব একটা পছন্দ না। আগাগোড়াই হচ্ছে বাটা মশলায়, এই মিক্সারে হচ্ছে খেতে গেলে কেমন যেন মশলাটা একটু মুখে বাঁধে, মানে আর পুরো মিহি হয় না, একটু ছাকড়া থাকে। হ্যাঁ, ছাকড়ার জন্য আমি বেটে নিতেই পছন্দ করি। কত বলছি যে মিক্সারে করে না, কষ্ট কম হবে, তাড়াতাড়ি হবে, মার সেটা না, ও মুখে নাকি মশলা বাঁধে, তো নানান সমস্যা। আমার ছেলেই বলে মিক্সার থাকতে তুমি হচ্ছে ইয়েতে করো, কিন্তু আমার পাটায় বেটে নিতেই আমার ভালো লাগে বেশি। আর ওই তবে একটা কথা কি বলো তো, যতই যাই বলো না বলো, বাটা মশলার কিন্তু একটা আলাদাই স্বাদ, মুন্দ্রা বেশি আসে, দেখো না। আমি গুঁড়ো দিয়েও রান্না করতে পছন্দ করি না, মিক্সচারেও না। এতবার গুঁড়ো নিয়ে এসেছি, করছি যাতে কষ্ট কম হবে, তার জন্য সেটা না। আর আমার হচ্ছে নাতনি এসেছে, খুশিতে করছি, ও ভালো থাকলেই তো আমরা ভালো থাকবো, বলো। ঠিক আছে, চলো। আর কি করবো এখন, কি রান্না হবে? ওই যে বাজারে গেল, বাবা বাজারে গেল। ঠিক আছে, তোমরা মানে কিছুটা হয়তো বোঝাতে পারলাম যে কি সমস্যা হচ্ছে না হচ্ছে। আমাদের বাড়িতে তোমরা দেখেছো এমনি একটু রিচ খাবার হয়, তো সেই হচ্ছে এই বাটা মশলার জন্য, কারণ মা মশলা বেটে খেতে বেশি পছন্দ করে। তো এই হচ্ছে ব্যাপার, আমি যাতে রিচ খাবার না হয়, হালকা পাতলা খাবার হয়, তার জন্য কি করেছি, রসুনের পেস্ট, আদার পেস্ট নিয়ে এসে কিনে দিয়েছি, যাতে শুকনো লঙ্কা গুঁড়ো হালকা জাস্ট নিয়ে এসে যাতে কালারটার জন্য, কিন্তু না, বেটে খাওয়ার মজাই আলাদা, এইটা হচ্ছে তার মেন বক্তব্য। যাই হোক, তো কি আর করবো, চলছে ওইভাবেই চলছে। আর চলো তোমাদের একটা জিনিস দেখাই। পাপড়ির আজ মাত্র 1 মাস হলো, 1 মাস 2 দিন কি 3 দিন হলো যে সিজার হয়েছে। তো মিনিমাম আর কটা দিন তো রেস্ট প্রয়োজন। অনেকেই সমস্যার মধ্যে দিয়ে গেছো যে সিজার হলে কীরকম সমস্যা হয়, কটা দিন রেস্ট থাকতে হয়। তো তারপরেও পাপড়ি কিন্তু চুপচাপ বসে থাকার মতন মেয়ে নয়, সেটা আমি ওকে ধমক দিয়ে বসিয়ে রাখতে হয়, কারণ যতটা পারি আমি আর মা সেই জিনিসটা চেষ্টা করি মেকআপ করার। তো তারপরেও বাচ্চার ওই কাপড় চাপড় ধোয়া, যা যেসব জিনিস সেগুলো করে। তো এই হচ্ছে ব্যাপার। তো তারপরেও ওকে বলা হয় যে না, এসব করো না, ভারী কাজ তোলা যাবে না, ভারী কাজ করা যাবে না, জলের বালতি তোলা যাবে না, এইসব করা যাবে না। ও তারপরেও এটা করার চেষ্টা করে। তো আমি আর মা সবসময় এটা নিয়ে ওকে মানে বকা করি। আমরা এর মধ্যে প্রচুর মানুষ কমেন্ট করেছো যে পাপড়িকে দেখছি এটা করছে, পাপড়ি এটা করো না, পাপড়ি ওটা করো না, সমস্যা হবে। তো আবার অনেকে বলছো যে খালি শাশুড়িকে দিয়ে খাটাও, শাশুড়িকে দিয়ে এই করো ওই করো। তো তোমরা প্লিজ এই ধরনের মন্তব্যগুলো করো না, কারণ একটা মেয়ে এখন এইরকম পরিস্থিতির মধ্যে রয়েছে, আমরা সবাই তাকে নিয়ে খুশি যে আমাদের একটা বেবি এসছে, এবং ওকে নিয়ে আমরা টেনশনে থাকি যে ওর
সিজার হয়েছে, এখন কেমন আছে, কন্ডিশন কেমন আছে, মাঝে মাঝে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, রুটিন চেক আপ করা, তো সেগুলো তো আমরা করছি। তো আমরা জানি আমরা কোন পরিস্থিতির মধ্যে রয়েছি। তোমরা প্লিজ এই জিনিসটাকে নিয়ে কোনো এমন কোনো মন্তব্য করো না যাতে ওই মেয়েটা কষ্ট পায়। তো তোমাদের কাছে এইটুকুই বলবো, তোমরা যেহেতু আমাদের সবাই ভালোবাসো খুব, তোমরা প্লিজ একটু আশীর্বাদ করো, একটু পাশে থেকো এবং ভালো বুদ্ধি তোমরা সবসময় দাও, আরও দাও। সামনে ভবিষ্যতে যেসব প্রবলেমগুলো হয় তোমাদের সঙ্গে আমরা সব শেয়ার করি ব্লগে, তোমরা সেখানে কমেন্টের মাধ্যমে সাজেশন দাও। তো এগুলো হচ্ছে খুব বড় একটা পাওয়া, এটাই বলবো। আর আমাদের মধ্যে, আমাদের ফ্যামিলিতে ওরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? মা আলাদা, বউ আলাদা, ওরকম কোনো ব্যাপার নেই। শাশুড়ি বৌমার যা মিল সেখানে মনে হয় আমি মানে আলাদা হয়ে যায়, এরকম একটা ব্যাপার আর কি। যাই হোক, আমি চাই যাতে এই বন্ডিংটা সারা জীবন থাকুক। এর আগেও তোমরা দেখেছো যে আমাদের বাড়িতে কীরকমভাবে সবাই থাকে, কীরকম কী করে না করে। আরেকটা কথা তোমাদের বলি, সেটা হচ্ছে আমাদের সংসারে কিন্তু মা পাপড়ি সবাই মিলেমিশে একসঙ্গে যে কোনো কাজ ভাগ করে নেওয়া হোক, সব কিছু কাজ করা হয়, প্রত্যেকটা কাজ ভাগ করে নেওয়া। তো সব কাজ কিন্তু মা পাপড়ির বিয়ে হওয়ার পর থেকে কিন্তু সব দুজনে মিলেমিশে একসঙ্গে কাজ করে। তো এটা নিয়ে তোমরা আমার তো ভিডিওতে দেখেইছো, এর আগেও অনেকে ব্লগে দেখেছো। এখন পাপড়ির সিজার হয়েছে, একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে ও গিয়েছে। এখন তো ওর কটা মাস একটু রেস্টের প্রয়োজন। তো এই সময়টা আমি মা সবাই মিলেই চাই পাপড়ি একটু রেস্ট করুক। ওকে তো এখন তো যেই পরিমাণে ও আগে কাজ করতো, এখন তো সেই পরিমাণে এখন কাজ করতে পারবে না, বা ওকে করতে দেওয়াও উচিত না, বা ওর করারও উচিত না। কারণ যেহেতু ওর একটা পেটে অপারেশন হচ্ছে, একটা সেলাই রয়েছে। তো প্রচুর মানুষ কমেন্টও করেছে যে এখন যদি বেশি কাজকর্ম করা হয় বা যদি ওটা নামা এদিক ওদিক করা হয় তাহলে সেটা পেকে যেতে পারে। তো বুঝতে পারছো তোমরা, একবার যদি সেই জিনিসটা হয় তাহলে কতটা ভয়ানক হতে পারে পরিস্থিতি। এই হচ্ছে ব্যাপার। তো এর জন্যই আমরা সবাই মিলে পাপড়িকে বলেছি তুমি একটু রেস্ট না করা দিন। তো তুমি যখন সুস্থ হয়ে যাবে, যখন আস্তে আস্তে যখন সুস্থ হবে, তখন আস্তে আস্তে সেই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। ও সুস্থ হয়ে গেলেই ও আবার সেই আগের মতন স্বাভাবিক জীবনে ফিরে আসবে। মা ও সবাই মিলে একসঙ্গেই কাজ করবে, যেটা এতদিন হয়ে এসছে। আর এটা মনে হয় আমাদের নয়, শুধু প্রতিটা শাশুড়িরই কর্তব্য যে যখন তার ছেলের বউ বা যখন তার বৌমার এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে থাকে, তাকে সাহায্য করা এবং তাকে পুরোপুরিভাবে রেস্ট দিয়ে তাকে দেখাশোনা করা। এটা তো আমার মনে হয় প্রতিটা মায়েরই কর্তব্য, প্রতিটা শাশুড়ির কর্তব্য। এই হচ্ছে ব্যাপার, যেটা আমার মা করছে, যেটা আমরা করছি। এটা খুব বড় ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা হচ্ছে আমাদের সোনামাকে মিনিটে মিনিটে খাওয়াতে হয়। ও যদি অন্য কাজে থাকে, ও যদি রান্না করে থাকে, তাহলে তো আর সেটা সম্ভব না। ওকে কে খাওয়াবে? আর ও অন্য কেউ খাওয়াতেও পারবে না। তো এই হচ্ছে একটা ব্যাপার। কারণ ও যে রান্না করে থাকলে হাতে ঝাল মশলা, নোংরা, তেল কালি থাকবে, সেগুলো নিয়ে তো ওকে আর ধরা যাবে না। তো সেই দিকটা ওকে খেয়াল রাখতে হয়। তো আমি বললাম যে তুমি এখন কটা দিন পুরো আমাদের সোনামাকে নিয়ে ব্যস্ত থাকো, ওকে নিয়ে দেখো, ওকে খাওয়াও, ওকে কেয়ার করো। আর এদিকটা আমরা সামনে নিচ্ছি, ঠিক আছে? এইভাবেই কটা মাস চলবে, তারপর আস্তে আস্তে সব যেরকম নর্মাল ছিল সেরকম হয়ে যাবে। তো তোমরা তো ব্লগে দেখতেই পারবে। এই হচ্ছে কথা। ঠিক আছে, চলো। আর আমার দোকান ঘরটা কী করবো একটু সাজেশন দিও, এইখানে কি জানলা কাটা সম্ভব কি না, যদি হয় তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর একটা কথা বলতে তোমাদের ভুলে গিয়েছি, আমাদের এখানে দুপুরবেলা যেহেতু টিনের ঘরে প্রচণ্ড গরম, তো তার জন্য একটা এসি লাগানো হয়েছে, মেয়ের যাতে কষ্ট না হয় তার জন্য। তো আমরা কিন্তু দুপুরবেলা সবাই মানে ভাত খেয়ে একদম দুপুরবেলা আমি, ভাই, মা, পাপড়ি সবাই মিলে কিন্তু আমরা দুপুরবেলা আমাদের এই ঘরেই বসে থাকি, যাতে গরমে কষ্ট না হয়, এবং সবাই মিলে এক ঘরে বসে গল্প করি। এটা আমাদের প্রতিদিনই হয়। এবং এই ঘরে আসার আগে আমরা এই জিনিসটা প্রতিদিন রাত্রে খাওয়ার সময় করতাম। আমরা এখনও সবাই একসঙ্গেই খাই, খালি পাপড়ি একটু আগে পরে হয়ে যায়, কারণ পাপড়ি যখন খায় তখন মা আমি এই ঘরে থাকি। পাপড়ি খাওয়া হয়ে গেলে পাপড়ি চলে আসে, তখন মা আমরা সবাই মিলে একসঙ্গে খেতে যাই। এখন রিসেন্ট কটা দিন ধরে এরকম হচ্ছে, কারণ একজনও তো বাচ্চার কাছে থাকতে হবে না। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে। আর আজকে পাপড়িকে খুব একটা বেশি দেখালাম না, কারণ ও এখন শুয়ে রয়েছে। তোমাদের মাধ্যমে যেহেতু ব্লগ করেই কথাটা শেষ করলাম, তো ঠিক আছে, চলো।